2022 সালে কাতার একটা বিশ্বকাপ আয়োজন করতে শুধুমাত্র উড়িয়েছিল তৎকালীন বাংলাদেশের প্রায় অর্ধেক জিডিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অঙ্কটা $220 বিলিয়ন। বিষয়টা কতটা পাগলাটে তা বুঝতে এবার একটু ইতিহাসে নজর দেওয়া জরুরি। 1930 সালের উরুগুয়ে থেকে শুরু করে 2018 সালের রাশিয়া, গত প্রায় এক শতাব্দীর সবগুলো বিশ্বকাপের মোট খরচ যদি এক জায়গায় করেন, তার পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ $60 বিলিয়ন। তার মানে দাঁড়াচ্ছে গত 90 বছরে পুরো বিশ্ব মিলে বিশ্বকাপের পেছনে যত টাকা খরচ করেছে, কাতার একা তার চেয়েও কয়েক গুণ বেশি টাকা খরচ করেছে মাত্র এক মাসের একটা ফুটবল উৎসবে। অথচ মজার ব্যাপার হলো, এক মাসের এই জাঁকজমকপূর্ণ আসর শেষে ফিফার ব্যাংক অ্যাকাউন্টে যখন $7.5 বিলিয়ন বিশাল মুনাফা ঢুকল, তখন আয়োজক কাতারের ভাগে জুটল আক্ষরিক অর্থেই শূন্য। তারা ফিফার কাছ থেকে কোনো ট্যাক্স পর্যন্ত নিতে পারেনি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যে টুর্নামেন্ট থেকে সরাসরি কোনো আর্থিক লাভই নেই, উল্টো বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি, তার পেছনে কেন বিশ্বের বাগা বাগা দেশগুলো টাকার বস্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে? এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ফিফার অদ্ভুত সব নিয়ম এবং বিশ্বকাপ আয়োজনের পেছনের অন্ধকার রাজনীতির দিকে। কোনো দেশ যখন বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখে, তখন শুরুতেই তাদের ফিফার অ্যাকাউন্টে মোটা অঙ্কের এন্ট্রি ফি জমা দিতে হয়। এরপর শুরু হয় নিজেদের যোগ্য প্রমাণ করার এক অন্তহীন সংগ্রাম। যাতায়াত ব্যবস্থা, খেলোয়াড়দের বিলাসবহুল হোটেল, ট্রেনিং গ্রাউন্ড আর নিশ্চিদ্র নিরাপত্তার এক বিশাল মাস্টার প্ল্যান তৈরি করতে হয়। 2018 বিশ্বকাপের আয়োজক হতে ইংল্যান্ড প্রায় $2 কোটি খরচ করে একেবারে নিখুঁত একটা প্ল্যান বানিয়েছিল, কিন্তু ভোটাভুটির দিন তারা ভোট পেয়েছিল মাত্র 2টি। ধরে নিলাম আপনার দেশ এই ইঁদুর দৌড়ে জিতে গেল। এরপর আপনাকে ফিফার সাথে এমন এক চুক্তিপত্রে সই করতে হবে যা পুরোপুরি একতরফা। ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা গ্রুপ পর্বে অন্তত 40,000 এবং ফাইনালে 80,000 হতেই হবে। শুধু তাই নয়, টুর্নামেন্ট চলাকালীন স্টেডিয়াম এবং এর আশেপাশে স্থানীয় কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন থাকতে পারবে না। সব স্টেডিয়ামের নাম থেকে স্পন্সরের নাম মুছে ফেলতে হবে। যেমন 2026 বিশ্বকাপের জন্য আমেরিকার ডালাসের বিখ্যাত AT&T স্টেডিয়ামের নাম সাময়িকভাবে বদলে রাখা হয়েছে ডালাস স্টেডিয়াম। তবে আয়োজক দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা আসে ট্যাক্স মওকুফের শর্তে। চুক্তি অনুযায়ী ফিফা তাদের স্পন্সর, ব্রডকাস্টার এবং বিদেশি ঠিকাদারদের কাছ থেকে আয়োজক দেশ এক পয়সাও ট্যাক্স নিতে পারবে না। স্টেডিয়ামের বাইরের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয় ক্লিন জোন, যেখানে ফিফার অনুমোদিত স্পন্সর ছাড়া স্থানীয় কোনো হকার বা ব্যবসায়ী কিছুই বিক্রি করতে পারে না। সোজা কথায়, লাভ যা হওয়ার তা কেবল ফিফারই হবে। ফিফার এই আয়োজক নির্বাচনের প্রক্রিয়া যে কতটা অস্বচ্ছ তা সারা বিশ্ব প্রথমবারের মতো জানতে পারে 2013 সালে। চাক ব্লেজার নামের এক সাবেক আমেরিকান ফিফা কর্মকর্তা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেন যে 2010 সালের বিশ্বকাপের ভোট নিশ্চিত করতে তিনি এবং ফিফার আরও কয়েকজন শীর্ষ কর্তা বিপুল অঙ্কের ঘুষ নিয়েছিলেন। এরপর 2015 সালে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ফিফার 14 জন হাই প্রোফাইল কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনে। তদন্তে বেরিয়ে আসে 2010 সালে যারা ভোট দিয়েছিলেন তাদের বেশিরভাগই সরাসরি দুর্নীতির সাথে যুক্ত। যার মানে দাঁড়ায়, আপনার কাছে যদি অফুরন্ত টাকা থাকে তবে আপনি চাইলেই বিশ্বকাপ কিনে নিতে পারেন। আর একবার এই মেগা ইভেন্ট কিনে নিতে পারলে সেটাকে নিজের রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করা যায়। বিশ্বকাপকে রাজনৈতিক ডাল হিসেবে ব্যবহারের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হল 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপ। 1966 সালে যখন আর্জেন্টিনাকে এই আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তখন দেশটিতে বেশ স্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। কিন্তু 1976 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বসেন জেনারেল রাফায়েল ভিদেলা। আর তখন থেকেই শুরু হয় ইতিহাসের এক কালো অধ্যায়।
বিদেলার সামরিক সরকার দেশ জুড়ে ডার্টি ওয়ার শুরু করে। রাজনৈতিক বিরোধী সাংবাদিক ছাত্রনেতা যিনি সরকারের সমালোচনা করেছেন তাকেই রাতের আঁধারে গুম করা হয়েছে। বলা হয়ে থাকে প্রায় 30,000 মানুষ চিরতরে হারিয়ে যায়। এই সময়ে সারা বিশ্ব যখন এই বর্বরতার খবর পাচ্ছিল এবং বিশ্বকাপ বয়কটের ডাক উঠছিল, ঠিক তখন জেনারেল বিদেলা এই টুর্নামেন্টকে তার ভাবমূর্তি উদ্ধারের সেরা হাতিয়ার হিসেবে বেছে নেন। তৎকালীন বাজেটের প্রায় 10%, অর্থাৎ $520 মিলিয়ন খরচ করে বিশ্বকে দেখানো হয় এক সুন্দর ও আধুনিক আর্জেন্টিনার মিথ্যা ছবি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো ফাইনাল ম্যাচের ভেন্যু এল মনুমেন্টাল স্টেডিয়াম থেকে মাত্র 1 মাইলেরও কম দূরত্বে ছিল সামরিক বাহিনীর কুখ্যাত টর্চার সেল। স্টেডিয়ামে যখন হাজারো দর্শক উল্লাস করছে, ঠিক তখন পাশেই চলছিল বন্দীদের উপর অমানসিক নির্যাতন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কাপ জিতে বিদেলাও হাসি মুখে ছবি তুলেন, কিন্তু এর চড়া মূল্য চুকাতে হয় সাধারণ মানুষকে। পরের বছরই দেশের অর্থনীতি ধসে পড়ে, মুদ্রাস্ফীতি পৌঁছায় 176%। এই অর্থনৈতিক বিপর্যয় ঢাকতে সরকার ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সামরিক জান্তার পতন ঘটে। বিশ্বকাপের মতো আসরগুলোর আরেকটি অন্ধকার দিক হলো মেগা ইভেন্ট সিকিউরিটির নামে রাষ্ট্রীয় নজরদারি বাড়ানো। 2014 সালের ব্রাজিল এবং 2018 সালের রাশিয়া বিশ্বকাপে এই বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে। বিশ্বকাপ আয়োজনের অজুহাতে এসব দেশ তাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে চরমভাবে আধুনিকায়ন করে। রাস্তায় রাস্তায় ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, আকাশে ড্রোন এবং সাইবার নজরদারির বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও এই নজরদারির যন্ত্রপাতিগুলো কিন্তু রয়ে যায়, যা পরবর্তীতে সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণ বাড়াতে এবং বিরোধী মত দমনে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 1 মাসের উৎসবের আড়ালে রাষ্ট্র তার নাগরিকদের উপর স্থায়ী নিয়ন্ত্রণের জাল বিছিয়ে দেয়। আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপটি সবার কাছে স্মরণীয় হয়ে থাকলেও অর্থনীতির খাতায় এটি ছিল এক বিশাল ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকা প্রায় $6 বিলিয়ন খরচ করেছিল এই আশায় যে দেশে বিশাল কর্মসংস্থান হবে, কিন্তু টুর্নামেন্ট শেষে করা অডিটে দেখা গেল লাভের অঙ্ক প্রজেকশনের ধারে কাছেও নেই। অর্থনীতিবিদরা একে বলেন অপরচুনিটি কস্ট। যে বিলিয়ন ডলার স্টেডিয়াম বানাতে খরচ করা হলো, সেই টাকাটা তো দেশের শিক্ষা, স্বাস্থ্য বা দরিদ্র মানুষের আবাসন প্রকল্পের ফান্ড থেকেও আসতে পারত। সাধারণ কর্মজীবী মানুষের জীবনে এই টুর্নামেন্ট কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি। উল্টো টুর্নামেন্ট শেষে বিশালাকার সব স্টেডিয়ামগুলো হোয়াইট এলিফ্যান্ট পরিণত হয়েছে। এখন এদের পেছনে রক্ষণাবেক্ষণের জন্য উল্টো কোটি কোটি টাকা গুনতে হচ্ছে সরকারকে। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে সবচেয়ে বড় বিদ্রোহটা হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলের প্রাণই হলো ফাভেলা, যাকে বস্তি বলেও আখ্যায়িত করা যায়। লিজেন্ডারি রোনালদো থেকে রোনালদিনহো সবাই উঠে এসেছেন এই অভাবের ভেতর থেকে। অথচ 2014 বিশ্বকাপের সময় বিদেশিদের চোখ থেকে নিজ দেশের দারিদ্র্য লুকাতে এই ফাভেলাগুলোর চারপাশে 10 ফুট উঁচু দেওয়াল তুলে দেওয়া হয়। তখন ব্রাজিলের সাধারণ মানুষ এই অপমান মেনে নিতে পারেনি। 2013 সালে বাসের ভাড়া সামান্য বাড়ানোর প্রতিবাদে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা কোনো বিশ্বকাপ চাই না, আমাদের হাসপাতালে বেসিক সাপ্লাই নেই, স্কুলে ফান্ডিং নেই, ট্রান্সপোর্ট সিস্টেম ঝামেলা। অথচ সরকার বিশ্বকাপ আয়োজন করতে $15 বিলিয়ন খরচ করেছে। মানুষের ক্ষোভের জায়গাটা ছিল ঠিক এখানেই। গারিঞ্জা স্টেডিয়াম বানাতে ব্রাজিলের খরচ হয়েছিল প্রায় $900 মিলিয়ন, যা বিশ্বকাপের পর পাবলিক বাসের ডিপো হিসেবে ব্যবহার করতে হয়েছে। সেবারের 12টি ভেন্যুর মধ্যে 9টিকেই এখন হোয়াইট এলিফ্যান্ট হিসেবে গণ্য করা হয়। এবার প্রশ্ন হলো, এত সব উদাহরণ চোখের সামনে থাকার পরও কাতার কেন $220 বিলিয়ন খরচ করলো?
কারণ কাতার খুব ভালো করেই জানতো এখান থেকে তাদের সরাসরি কোনো আর্থিক লাভ হবে না, আর তাদের দরকার ছিল সফট পাওয়ার। 2022 সালের আগে গ্লোবালি কাতার পরিচিত ছিল কেবল তেল আর গ্যাসের বিশাল রিজার্ভ থাকা একটা দেশ হিসেবে। পাশাপাশি তাদের মানবাধিকার রেকর্ড নিয়েও আন্তর্জাতিক মহলে সব সময় সমালোচনা ছিল। এই সমালোচনা আরও তীব্র হয় যখন জানা যায় মাত্র 30 লাখ মানুষের দেশ কাতারে বিশ্বকাপের বিশাল অবকাঠামো বানানোর জন্য আসা হাজার হাজার প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিও ছিলেন। এত মৃত্যু আর সমালোচনার পরও বিশ্বকাপ শেষ হওয়ার পর কাতার ঠিকই বিশ্বের অন্যতম স্পোর্টিং হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। বৈশ্বিক মিডিয়ার উপস্থিতি, দোহায় তৈরি হওয়া ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক আর পজিটিভ ব্র্যান্ডিং। কাতার কিন্তু ঠিক এই রিটার্নটাই খুঁজছিল। এক কথায় এটি ছিল এক বিশাল শো অফ। গত কয়েক দশকে হোয়াইট এলিফ্যান্ট এবং বিশাল খরচের সমালোচনা গুনতে গুনতে ফিফাও এখন তাদের হোস্টিং স্ট্র্যাটেজি পাল্টে ফেলেছে। আর তাই তো 2026 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। শুধু কি তাই, 2030 বিশ্বকাপ তো ছড়িয়ে পড়বে 3টি মহাদেশে। ফিফা এখন এমন দেশগুলোকেই বেছে নিচ্ছে যাদের আগে থেকেই উন্নত স্টেডিয়াম এবং অবকাঠামো তৈরি করা আছে। এর ফলে কোনো একটি একক দেশের উপর বিশাল ঋণের বোঝা চাপবে না। আর ফিফাও সমালোচনা এড়িয়ে নিজেদের লাভের মার্জিন আরও বহুগুণ বাড়িয়ে নিতে পারবে। তাহলে এই পুরো ইকোসিস্টেম থেকে দিন শেষে কাদের লাভ হয়? লাভ হয় ফিফা, তাদের স্পন্সর আর বিশাল সব কনস্ট্রাকশন ফার্মগুলোর। আর আয়োজক দেশের সরকারের কপালে জুটে দেনার বোঝা। এত দুর্নীতি, রাজনীতি এবং বিলিয়ন ডলারের ব্যবসার পরও একটা সত্যি কথা অস্বীকার করার উপায় নেই। বিশ্বকাপ হলো পৃথিবীর সাধারণ মানুষের খেলা। 2022 সালের কাতার বিশ্বকাপ টিভিতে দেখেছে প্রায় 500 কোটি মানুষ। কোটি কোটি মানুষ ফুটবলকে ভালোবাসে। ফুটবলের একটা নিজস্ব কোর ভ্যালু আছে, একটা ইমোশন আছে। আর মানুষের এই ইমোশনের গায়ে আসলে কোনো টাকার ট্যাগ লাগানো সম্ভব নয়। কর্পোরেট হিসাব নিকাশ শেষে ফুটবল দিন শেষে ফুটবলেই জয়ী হয়।